ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ আশপাশের জেলাগুলো। ঢাকায় ৩ জন ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীতে দেয়াল ধসে প্রাণ গেছে শিশুসহ ৩ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আহত হয়েছেন গার্মেন্টসের শতাধিক শ্রমিক। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়েই। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ। শক্তিশালী ভূমিকম্পে দুলতে থাকে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোন্দাইলে দেয়াল চাপায় প্রাণ গেছে এক শিশুর। এ ঘটনায় শিশুর মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভূমিকম্প শুরু হলে শিশু ফাতেমা ও তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগমকে সঙ্গে নিয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে ছিলেন। এ সময় সড়কের পাশে একটি পুরনো দেয়াল প্রবল কম্পনের মুখে তাদের উপরে ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে শিশু ফাতেমার মৃত্যু হয়। এছাড়াও রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছে 2 জন। আবহাওয়া অফিসের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকা। পলাশী উপজেলার নানিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে নিহত হয়েছে একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় একটি বাড়ির ছাদের রেলিং ভেঙে 4 জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে ভূমিকম্পের সময় কয়েকটি পোশাক কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে অন্তত শতাধিক শ্রমিক। শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ডেনিমেক লিমিটেড পোশাক কারখানা ও টঙ্গীর ফ্যাশন পালস লিমিটেড সহ কয়েকটি কারখানায় এই ঘটনা ঘটে। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও ভয়াবহ ভূমিকম্পে মুন্সিগঞ্জ শহরের বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে ভবনের মেঝে ও দেয়ালের টাইলস খসে পড়ার মতো ঘটনা ঘটে। জেলার 6 উপজেলা জুড়ে এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় শহরের পাঁচঘুরিয়াকান্দি, পূর্ব সদরপাড়া ও উত্তর ইসলামপুর এলাকায় 3টি ভবনে দেয়ালে ফাটল ও মেঝের টাইলস খসে পড়ে। শহরের উত্তর ইসলামপুর এলাকার আমিন উদ্দিনের 3তলা ভবনের 3য় তলার ফ্ল্যাটের দেয়াল ও মেঝে থাকা টাইলস খসে পড়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা এবং এর আশপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে নরসিংদী থেকে ভূমিকম্পের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি তৌহিদুর রহমান। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, আজকে নরসিংদীর গাবতলীতে যে দুর্ঘটনাটি ঘটেছে ভূমিকম্পের সময়, সেখানে আহত হয়েছিল 8 বছরের একটি ছেলে শিশু হাফেজুর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদী সদর হাসপাতালে। এখানে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন রোগী চিকিৎসা নিতে এসেছেন, যারা ভূমিকম্পের সময় নানানভাবে আহত হয়েছিলেন। সব মিলিয়ে নরসিংদীতে প্রায় 60 জনের মতো লোক ভূমিকম্পে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া নরসিংদীর গোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। গোড়াশাল পলাশের একটি এগ্রো ফার্মের জমিতে ফাটল দেখা দিয়েছে। তবে ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল মাধবদীতে তেমন ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। নরসিংদীর ফায়ার সার্ভিস থেকেও আমরা খুব বড় ধরনের ক্ষয়ক্ষতির তেমন খবর পাইনি। এছাড়া নরসিংদীর অন্যান্য যেই বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলি আছে, সেখানেও আপাতত কোনো রোগীরও সন্ধান পাওয়া যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে ভূমিকম্পের সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাল মামুন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে আজ সকালে, শুক্রবার সকালে যে 5.7 মাত্রার যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেটা কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের মাদারীনগর এলাকায়। আপনি জানেন যে এই এলাকায় কিন্তু ভূমিকম্পর যে অনুভূত হওয়ার পরে কিন্তু এই এলাকার বিভিন্ন বেশ কয়েকটি ভবনে কিন্তু আসলে এই ফাটল ধরেছে এবং খবর পেয়েছি আমরা। একই সাথে কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং মানুষ কিন্তু তাদের ভবন ছেড়ে কিন্তু দৌড়ে অনেকে রাস্তায় নেমে এসেছে এবং
খালি জায়গায় গিয়েছে। তো এই ঘটনার পাশাপাশি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু এই দেয়াল ধসে ভূমিকম্পের ঘটনায় একজন শিশু নিহত হয়েছে, পাশাপাশি শিশুটির মা সহ 2 জন নারী কিন্তু গুরুতর আহত হয়েছে। তো আসলে সবকিছু মিলিয়ে যে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ছোটখাটো আরো বেশ কয়েকটি ভবনে আঘাত এনেছে ভূমিকম্প এবং ফাটলও ধরেছে, এরকম একটা খবর কিন্তু পেয়েছি, পাশাপাশি হিরাজিল সহ বিভিন্ন এলাকায়। তো আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে ভূমিকম্পের ঘটনার সবশেষ পরিস্থিতি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। ভূমিকম্পে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভবন ধস ও হেলে পড়ার খবর পাওয়া গেছে। সকাল 10:38 দিকে এই কম্পনটি অনুভূত হয়। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালী বিল্ডিং এর রেলিং ভেঙে 3 জন মারা গেছেন বলে জানা গেছে। ইলিয়াস মাদবরের রিপোর্ট। শুক্রবার সকাল 10:38 রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তি স্থল নরসিংদী, যার গভীরতা ছিল 10 কিলোমিটার। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘর বাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো লাখো মানুষ। পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি 5তলা ভবনের অংশ ধসে 3 পথচারী নিহত হয়েছেন। তো এই ভূমিকম্পটা যে হয়েছে এটা আসলে ঢাকা থেকে অনেক কাছে হয়েছে। আমাদের এই ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে, এটা নরসিংদীর মাধবদী, ওই জায়গাটায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এবং এই ভূমিকম্পটার মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকায় আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আফজাল, পুরান ঢাকায় হতাহতের ঘটনা আমরা জেনেছি, কি অবস্থা দেখছেন সেখানে? উদ্ধার অভিযানের সবশেষ তথ্য জানাবেন। মন যেমনটি বলছিলেন যে পুরান ঢাকার এই আরমানিটোলা বা কসাইতলি যে রোড, এইখানে আমার পেছনে যে ভবনটি দেখছেন, এই ভবনের 5ম তলা থেকে একটি রেলিং যখন ভূমিকম্প হয় তখন ভেঙে পড়ে এবং ঠিক নিচে মাংসের দোকান রয়েছে। এই মাংসের দোকানে আজকে মহিষের মাংস বিক্রয় হচ্ছিল এবং এই মহিষের মাংস কিনতে এসেছিলেন যিনি নিহত হয়েছেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। উনি ওনার মায়ের সঙ্গে ওই মহিষের মাংস কিনতে আসেন এবং সে সময়ে আপনি জানেন ভূমিকম্প শুরু হয় 10:38 দিকে এবং তখন ওপর থেকে রেলিংটি ভেঙে পড়ে এবং ঠিক নিচে দাঁড়িয়েছিলেন এই মহিষের মাংস কিনতে। সাধারণত এই সময়টাই বেশ ভিড় হয় এই ভবনের নিচে। এই ভবনের নিচে যে মাংসের দোকানগুলো আছে, এই দোকানেই মূলত ভিড় হয় এবং এই ভিড়ের মধ্যেই ওই সময়টা ওই রেলিংটা ভেঙে পড়ে এবং তাৎক্ষণিকভাবে যিনি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি মারা যান এবং তার মা এখনও অসুস্থ অবস্থায় আছে। তারা দুজনেই মূলত এসেছিলেন ছুটির দিনে এই মহিষের মাংস কিনতে। তো তাৎক্ষণিকভাবে খবর পেয়ে এখানে পুলিশ এবং উদ্ধারকারী যে দলগুলো রয়েছে, ফায়ার সার্ভিস, তারা এসেছেন এবং সেখান থেকে উদ্ধার করে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং কিন্তু এইখানের এই এলাকার পরিবেশটা অত্যন্ত সংকীর্ণ রাস্তাগুলো। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে, স্থানীয়রা যেটা অভিযোগ করছেন, এখানে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স আসার কোনো আসলে সুযোগ নেই। এখানে রাস্তাগুলো অত্যন্ত সংকীর্ণ এবং পাশাপাশি বড় জোর 2টি রিক্সা যেতে পারে। এর ফলে এখানে যে দ্রুত কোনো দুর্ঘটনা ঘটলে কোনো উদ্ধার অভিযান করা বা কোনো অ্যাম্বুলেন্স আসা বা কোনো ফায়ার সার্ভিস আসা অনেকটাই অসম্ভব বলা চলে। এছাড়া এই রোডগুলোই যে বাসা বাড়িগুলো আছে, এগুলা প্রচণ্ড রকমের একটা আরেকটার সাথে লাগানো এবং স্থানীয়রা জানিয়েছেন যে এগুলো আসলে বিল্ডিং কোড বলে যে একটা কথা আছে, এগুলার কোনো বালাই নাই এখানে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা থেকে শুরু করে ফায়ার ডিহাইড্রেশন এবং অন্যান্য যেই লাইফ সেভিং সিস্টেম, এগুলার কোনো বালাই নেই। এখানে বিল্ডিং কোড ফলো করার কোনো এগুলা কল্পনাও করেন না। এই বিষয়গুলো এরকমই সংকীর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ পরিবেশ। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে কেউ এসে
সেটা রক্ষা করবে এরকম পরিস্থিতি নেই। এর বাইরে ঘটনা ঘটার পর থেকেই চারপাশে দেখছেন প্রচুর মানুষের ভিড়। এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হচ্ছে মূলত উৎসুক জনতাকে সরাতে। এখানে এসে আইন শৃঙ্খলা বাহিনী যে একটু ঠিকমতো কাজ করবে সেই পরিবেশটাও মাঝে মাঝে নষ্ট হয়ে যাচ্ছে। আশেপাশ থেকে তো আছেই, দূর দূরান্ত থেকেও উৎসুক জনতা এখানে আসছেন, এসে কৌতূহলী জনতা দেখছেন এবং রাস্তায় চারপাশে দেখছেন প্রচণ্ড ভিড়। এখানে এসে ঠিকমতো হাঁটাহাঁটিও করা যায় না। তারা সবাই সকাল থেকেই এই এলাকায় আসছেন এবং এই এলাকা দেখছেন কোথায় ভেঙেছে, নিজেরাই পর্যবেক্ষণ করছেন। তো আপনি এমন জানেন যে আজকে সকাল 10:30টার কিছুক্ষণ পরে যে ভূমিকম্প হয় তা অদূর ভবিষ্যতে বাংলাদেশ নিকট অতীতে এরকমটি খুব একটা দেখা যায়নি এবং এখন পর্যন্ত সারা দেশে অনেকগুলাই বিভিন্ন জেলা থেকে মৃতের খবর এসেছে। এবং এখানে আমি আরও কিছু স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই এলাকায়, বিশেষ করে ঢাকা তো বেশিরভাগই বিল্ডিং কোড মানা হয় না, বিশেষ করে এই এলাকায় বাড়িগুলো অত্যন্ত সংকীর্ণ এবং ঘিঞ্জি পরিবেশে রয়েছে। এখানে বেশিরভাগই বিল্ডিং কোড মানা হয়নি। এছাড়া এখানে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো এতটাই সংকীর্ণ যে পুরান ঢাকা এই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক সেটাকে মানে উদ্ধার করার মতো পরিস্থিতিও আসলে এখানকার নাই। তো সবাই দাবি জানিয়েছেন সরকারের প্রতি, কর্তৃপক্ষের প্রতি, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঘটার আগে যেন ব্যবস্থা নেওয়া হয়, এখানকার মানুষজন আরেকটু নিরাপদ অনুভব করে। এই ছিল আমার কাছে সবশেষ মন। আফজাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, পুরান ঢাকা থেকে সহকর্মী আফজাল হাসান জানাচ্ছিলেন ভূমিকম্প পরবর্তী সবশেষ তথ্য। দেশে ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এরই মধ্যে এক শিশু সহ কমপক্ষে 5 জনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে 100-র কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্তদের স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দৃঢ় আশা প্রকাশ করেন যে দেশের জনগণ ধৈর্য ও সাহস ধরে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করবেন। হিন্দু সম্প্রদায়ের ও আওয়ামী লীগের কিছু কর্মী দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সমঝোতা ভিত্তিতে ভোটের মাধ্যমে জয়লাভ করে নতুন বাংলাদেশ গঠন করবে। তিনি বলেন, আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবেন জনগণ। নির্বাচনে কেউ যদি ভোট কেন্দ্র দখল করে সিল মেরে নিয়ে যায় তাহলে কেন্দ্র দখল করে রাখতে হবে। এজন্য সকাল থেকে কর্মী সমর্থকদের কেন্দ্রে নিয়ন্ত্রণ নিতে হবে। সকালে খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে যখন দাঁড়িপাল্লার জোয়ার, মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাঁড়িপাল্লার কথা বলছে। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, ভ্যানওয়ালা, বাস স্ট্যান্ড, টেম্পুওয়ালা, দোকানদার বলে কারে ভোট দিবা? বলে আমরা সব দেখছি, এবার আমরা দাঁড়িপাল্লায়। কি বলে কিনা বলেন? এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী, এমনটা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কর্মমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা মুখ্য নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনা মাত্র 20 দিনে 1400-র বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ত থাকার কারণে ইতিমধ্যেই দেখেছেন ট্রাইব্যুনালে মামলা করে আমরা বিচার কাজ সমাপ্ত করেছি এবং দোষীদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি। এটা আমাদের অঙ্গীকার।
এটা অনেক হার্শ হইতে পারে, অনেকের কাছে মনে হতে পারে এটা রাজনৈতিক, কিন্তু যে এভিডেন্স এসেছে, যে সাক্ষ্য প্রমাণ এসেছে, পৃথিবীর যে কোনো আদালতে গেলেই এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী। বরিশাল অঞ্চলে মুখ থুবড়ে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার অন্যতম প্রাণ কেন্দ্র কমিউনিটি ক্লিনিকগুলো। জরাজীর্ণ ভবন, জনবল ও ঔষধ সংকটে স্বাস্থ্যসেবা বঞ্চিত গ্রাম অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। অবশ্য জনস্বার্থের কথা বিবেচনায় অবস্থা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য পরিচালক। বরিশালের সেবা বঞ্চিত কমিউনিটি ক্লিনিকগুলো ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নির্মাণ করা হয় কমিউনিটি ক্লিনিক। সঠিক পরিকল্পনার অভাব, জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবন, জনবল সংকট আর ঔষধ শূন্যতার কারণে মুখ থুবড়ে পড়েছে বরিশালের কমিউনিটি ক্লিনিকগুলো। 1998 সালে তৈরি করা হয়েছে, সেই থেকে এই পর্যন্ত 25-26 বছর বয়স হয়েছে, কিন্তু তার মধ্যে ভবনের অবস্থা খারাপ হয়ে গেছে। যেহেতু আমাদের 2টা ওয়ার্ড, এই জায়গায় 2টা ওয়ার্ডের জন্য ওষুধের সংকট খুব দেখা দেয়। সামান্য জ্বর, মাথা ব্যথা বা সর্দি কাশিরও ওষুধ মিলছে না অনেক ক্লিনিকে। সেখানে কিশোরী স্বাস্থ্য বা গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবাও হুমকির মুখে। সিএসপিসি স্বাস্থ্য সহকারী সহ 3 জন থাকলেও উপকরণের অভাবে কাটান অলস সময়। আমাদের এখানে যে ঔষধ আছে, এই ঔষধ আসলে আমাদের প্রয়োজনের তুলনায় খুবই কম, যার জন্য একটু হিমশিম খেতে হয়। যে সিএসসিপি আছে, তার মাধ্যমে আমরা দুজনে মিলে, আমাদের আরো একজন সহকর্মী আছে, আমরা কাজ করি। এখানে আসলে ঔষধের স্বল্পতা। বিভাগের 6 জেলায় প্রায় 1100 কমিউনিটি ক্লিনিক রয়েছে। দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা আবার শতভাগ নিশ্চিত করবে সরকার, প্রত্যাশা উপকারভোগীদের। ক্লিনিকটা যেন সুন্দর করে করতে পারে, করিয়ে দেয় সরকার। বিল্ডিং ফাটা রয়েছে, ওটা যেন সুন্দরভাবে উঠিয়ে দিতে চাই, এটা যেন ভালো করে সরকার। পট পরিবর্তনে কার্যক্রমে খানিকটা স্থবিরতার কথা স্বীকার করে আবার স্বাস্থ্যসেবা চালুর আশ্বাস দেন স্বাস্থ্য পরিচালক। কার্যক্রমটা একটু হইলেও স্থবির ছিল, নতুন করে কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ম্যাক্সিমাম গুলো জায়গায় ওষুধ পৌঁছে গেছে। আরো কিছু কার্যক্রম নতুন করে শুরু হওয়ার পরিকল্পনা আছে, সেগুলো মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরবর্তীতে কার্যক্রম শুরু হবে। একটা সময়ে গ্রামীণ জনপদ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় ভরসাস্থল ছিল কমিউনিটি ক্লিনিকগুলো। জরাজীর্ণ ভবন আর ওষুধ স্বল্পতায় এই সেবা এখন হুমকির মুখে। কমিউনিটি ক্লিনিকগুলোকে আবার স্বাস্থ্যসেবায় ফিরিয়ে আনতে সরকার নেবে দ্রুত পদক্ষেপ, এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। শীতের আগমনী বার্তার সঙ্গে চট্টগ্রামের বাজারে পাওয়া যাচ্ছে মৌসুমি নানা সবজি। তবে স্বস্তির বদলে ভোক্তাদের কপালে চাপা দুশ্চিন্তা। হঠাৎই প্রায় সব সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে। সকালে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ফুলকপি 80, কাঁকরোল ও শিম 160, বাঁধাকপি 60 থেকে 70 টাকা এবং বেগুন, বরবটি, মূলা 70 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে। এমনকি দীর্ঘদিন স্বস্তিতে রাখা আলুর দামও বেড়ে কেজি 25 টাকায় দাঁড়িয়েছে। আড়তদারদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দাম বৃদ্ধি। তবে ক্রেতারা বলছেন বাজারে সিন্ডিকেটের কারণে এই অস্বাভাবিক দাম। অন্যদিকে পেঁয়াজের দাম পাইকারিতে কিছুটা কমে খুচরা বাজারে 105 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। মুরগি ও মাছের দামে তেমন পরিবর্তন হয়নি। টাঙ্গাইলে ভয়াবহভাবে বেড়েছে সাপের উপদ্রব। ঘর বাড়ি, মাঠঘাট, ডোবানালা সব জায়গায় দেখা মিলছে বিভিন্ন প্রজাতির সাপের। মাত্র 10 মাসেই সর্পদংশনে আক্রান্ত হয়েছেন 1200-র বেশি মানুষ, মারা গেছেন 4 জন। অ্যান্টিভেনমের সংকট আর চিকিৎসা সেবার ঘাটতিতে বাড়ছে মানুষের উদ্বেগ। প্রতিনিধি মোশাররফ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামসাবিজ উচ্ছ্বাস। টাঙ্গাইলের সর্বত্রই এখন সাপের আতঙ্ক। বাসাবাড়ি, কৃষিজমি, বনের পাশের গ্রাম, কোথাও নেই সাপের ভয়মুক্ত এলাকা। হঠাৎ করেই বেড়েছে সর্পদংশনের ঘটনাও। জেলার 12টি উপজেলার মধ্যে পাহাড়ি অঞ্চল মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুরে সাপের উপদ্রব সবচেয়ে বেশি। সিভিল সার্জন কার্যালয় বলছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 1278 জন সাপে কামড়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 1155 জন, রেফার করা হয়েছে 119 জনকে, আর মৃত্যু হয়েছে 4 জনের।
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে না গিয়ে অনেকেই ছুটছেন কবিরাজ ওঝার কাছে। ভুল চিকিৎসা আর সময় নষ্টের কারণে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত সেবা মিলছে না, নেই যথেষ্ট অ্যান্টিভেনম। সাপের বিষ নিধনের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন তারা হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারে না, যার কারণে কিন্তু যে অধিকাংশই যে সাপে কাটার মৃত্যু হয় তার কারণ হচ্ছে ভ্যাকসিন না থাকার কারণে। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে সাপে কাটা রোগীকে নিয়ে যায় হচ্ছে ওঝার কাছে। গ্রামের মানুষ ওই জায়গায় ওঝা আছে, কবিরাজ আছে, এগুলার কাছে যায়। ডাক্তারের শরণাপন্ন খুব কম হয়। অ্যান্টিভেনম সংকটের বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি সর্পদংশন নিয়ে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন জেলা সিভিল সার্জন। আমাদের অ্যান্টিভেনমের সংকট আছে, তবে এই মুহূর্তে যদি কোনো রোগী আসে আমরা তাকে অ্যান্টিভেনম দিয়ে সাপোর্ট দিতে পারবো। সাপে কাটা রোগী ওঝাদের কাছে চলে যায়, এটা কিন্তু একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত। আমি বলবো যে মানুষ যদি সাপে আক্রান্ত হয় তাহলে ওনারা যেন হসপিটালে আসে এবং হসপিটাল থেকে চিকিৎসা নেয়। 250 শয্যার টাঙ্গাইল জেনারেল হাসপাতালেও জনবল সংকটে বন্ধ রয়েছে আইসিইউ ইউনিট। আর 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও নেওয়া হয়নি আইসিইউ স্থাপনের কোনো উদ্যোগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নড়াইলে লোহাগড়া 2025-26 অর্থ বছরে রবি মৌসুমে উফশি ও হাইব্রিড বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মনমুন সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার সালমান জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, মাই টিভির নড়াইল জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পাথর ও বালু বোঝাই ট্রাকে পাচার হচ্ছিল ভারতীয় কসমেটিক্স, চকলেট, জিরা সহ নানা পণ্য। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর হবিগঞ্জ ব্যাটালিয়ন। অভিযানকালে পাথর ও বালু বোঝাই 5টি ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়। পরে হবিগঞ্জ বিজিবি ক্যাম্পে নিয়ে ট্রাক ও কাভার্ডগুলো তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ ক্রিম, লোশন সহ নানা ধরনের কসমেটিক্স, ব্লেড, চকলেট ও জিরা উদ্ধার করে। জব্দ করা হয় এসব পণ্যের আনুমানিক মূল্য 4.5 কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন 55 বিজিবির অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিরুল রহমান। দৃঢ় পদক্ষেপের ফলে আমাদের গোয়েন্দা তৎপরতার কারণে এবং বিজিবির অত্যাধুনিক প্রযুক্তি সক্ষমতা ব্যবহারের ফলে চোরা কারবারিদেরকে আমরা বিট করতে সক্ষম হয়েছে এবং যার ফলে আমরা আজকে আনুমানিক প্রায় 5.5 কোটি টাকার মতো মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। ভারত থেকে ফেরার পথে বাংলাদেশের শফিউল ইসলাম নামে এক যাত্রীকে $10,000, $1,10,000 সৌদি রিয়াল সহ আটক করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় 48,19,995 টাকা। সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাকে আটক করে। আটককৃত শফিউল ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলামের ছেলে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানিয়েছেন, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আসলে তাকে সন্দেহবশত তল্লাশি করা হয়। আটককৃত শফিউল আলমকে ডলার ও রিয়াল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মানিকগঞ্জে মেলার পালা গানে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগের মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মানিকগঞ্জ চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নজরুল ইসলাম আদালতে 164 ধারায় জবানবন্দি রেকর্ড করেন। এরপর বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ মাদারীপুর জেলার রাজৈর এলাকায় একটি গানের অনুষ্ঠান স্থল থেকে অভিযুক্ত বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে। বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাজভিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। আমরা এখানে সব ধর্মের লোকজন শান্তিতে বসবাস করি। বিএনপি আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হলে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুন্ডা হাই স্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, কুন্ডা বিএনপির
সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জিলুর রহমান এবং মাসুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আরফাতুল্লাহ, প্রচার সম্পাদক আলী আজগর পাঠান, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া, জামাল চেয়ারম্যান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় সর্বসাধারণের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলার কাচিনা ইউনিয়ন বিএনপির আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। পরে তিনি নিজ হাতে ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে ১৫,০০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন সহ আরও অনেকে। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলের নেতৃত্বে কালিয়াকৈর গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এই প্রচারণা চালানো হয়। প্রচারণা চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি লিফলেট পথচারী ও স্থানীয় জনগণের মাঝে বিতরণ করা হয়। কর্মসূচিতে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, মৌচাক বিএনপির সাবেক সভাপতি বাবু বিধান চন্দ্র বর্মন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় উত্তরা পশ্চিম থানা বিএনপি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সদস্য সাগর আহমেদ আলীর আয়োজনে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় উত্তরা পূর্ব থানার আহ্বায়ক শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে ২টি পৃথক দোয়া মাহফিল। বৃহস্পতিবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। এ সময় গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিনের উদ্যোগে তার নিজ কার্যালয়েও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ আহ্বায়ক শামসুজ্জামান শিবলু বকশী। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টাঙ্গাইল পুরাতন কোর্ট জামে মসজিদে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান মিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন ভিন্নভাবে উদযাপন করলেন টাঙ্গাইলের খাঁচাইল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে আগাছা ঝোপঝাড় পরিষ্কার অভিযান পরিচালনা করেছেন তারা। ঘাটাইল সাগরদিঘি সড়কের ঝড় কাশকুনি এলাকা থেকে এই অভিযানের সূচনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির। ভোলার চরফ্যাশন উপজেলার আমতলা বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন ও নির্বাচনী আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার এওয়াজপুর ইউনিয়ন বিএনপির নেতা বিল্লাল মাস্টারের সঞ্চালনায় ও নূরনবী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন শাহিন মালতিয়া ও বিএনপি নেতা আব্দুস সালাম জমাদার। এ সময় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। সুনামগঞ্জ ১ আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়নের দাবিতে জামালগঞ্জে গণমিছিল হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মান্নানঘাট ও সেলিমগঞ্জ বাজারে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, ফেনারবাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ। বরিশালে বইতে শুরু করেছে সংসদ নির্বাচনের হাওয়া। এই প্রথমবার বরিশাল সদর 5 আসনে জামাতে ইসলামের মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ও জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল তার নেতৃত্বে হাজার খানেক মোটরসাইকেল নিয়ে বেলস পার্ক থেকে শুরু করে লঞ্চঘাট, সদর রোড, নতুল্লাবাদ, রূপাতলী, ভার্সিটি হয়ে সাহেবের হাট হয়ে আবার বেলস পার্কে এসে শেষ হয়। তার মোটরসাইকেল বহরে ছিলেন বরিশাল মহানগর জামাতের আমির ও বরিশাল 3 আসনের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মহানগর জামাতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বিএম কলেজের সাবেক এজিএস শেখ নিয়ামুল করিম সহ আরো অনেকে। চট্টগ্রাম মহানগর সংসদীয় আসন 9 জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের সমর্থনে মোটরসাইকেল শোডাউন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম 9 আসনের পরিচালক ও মহানগর জামাতের সহকারী সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউসুফ। এই সময় দলটির স্থানীয় নেতৃবৃন্দ SM লুৎফুর রহমান আমির, হোসাইন, ফারুক আজম, খালিদুল আনোয়ার, সুলতান আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, প্রতিষ্ঠা লগ্ন থেকেই উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন সহায়তা দিয়ে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড বেস চট্টগ্রামের উদ্যোগে শিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ পরিচালিত হয় একদিনের মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে 575 জন অসহায়, দরিদ্র ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জনসচেতনতামূলক অগ্নি নিরাপত্তা মহড়া হয়েছে। ঘাটাইল উপজেলা পৌরসভার ফায়ার স্টেশনের উদ্যোগে এই মহড়াটি অনুষ্ঠিত হয়। এ সময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাইদ, ঘাটাইল ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তারা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরখান রাজাবাড়ী এলাকার 46 নং ওয়ার্ডে কবরস্থান, মাদ্রাসা ও মসজিদের পাশ থেকে ময়লার ডাম্পিং পয়েন্ট সরানোর দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে জুমা নামাজের পর আশপাশের কয়েকটি মসজিদের মুসল্লিদের উপস্থিতিতে কবরস্থান ও ময়লার ডাম্পিং সংলগ্ন সড়কে এই মানববন্ধন হয়। এলাকার মুসল্লি কবির হোসেন কাজলের সার্বিক তত্ত্বাবধানে রহমতে আলম মিশন ইসলামিয়া মাদ্রাসা, কবরস্থান মসজিদের ইমাম ইউনুস আকুন, মাদ্রাসার সভাপতি আশরাফ হোসেন খান সহ মানববন্ধনে স্থানীয় সমাজকর্মী, ব্যবসায়ী, মসজিদ কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।